ভাইয়া আমার টুপিটা জানো আমি কত বড় স্ট্যাটাস শালার ছেলে। আমি কিন্তু এত বড় স্ট্যাটাস ছেলে না তুই বেড়া প্রগস্ত জিন্দেগি ন হস এসা আতুন গোড়া সিটাং কিনিমার হারাম আছে তুই তো জানোস। এটা তো আমার আছে, আমার থেকে হারাম কম নাকি ভাইয়া? তো হারাম কা খাওয়াইলে ফয়রের মতো ইগিন জিনিস কাটোর বাজি কিচ্ছু দিতাম না। এটা তুই যা মাইয়া বিয়ে করানোর দরকার নাই, তোর হওয়া বিয়ে করানোর দরকার নাই, যা। নিটি আজকে আমার মন ভালো নেই। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে বছর কয়েক আগে এই কথাটি ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ নিয়ে হয়েছিল নানা মিমিক্রি। যাদের কন্টেন্ট থেকে এই জনপ্রিয়তা পায় এই কথাটি, আজ সেই দুজন রয়েছেন আমার সাথে। সাথে আছি আমি ফখরুল ইসলাম। আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর উৎস এবং সাকিব। আপনাদের দুজনকে আমাদের চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে শুনতে চাই আপনাদের সেই বিখ্যাত যে সংলাপ, আজকে আমার মন ভালো নেই, এর পেছনের গল্পটা। ডরের লেভুত একটা ওয়েব সিরিজ, যেটা আমাকে পরে এখনও অনেকে জানতে চায় যে ওয়েব সিরিজটা এখনও আসেনি কেন। ওয়েব সিরিজটা আসলে ওইখানে আমরা যারা কাজ করেছিলাম সবাই নতুন ছিলাম, যার কারণ হচ্ছে ওয়েব সিরিজটা পরে করা হয়নি বা মেক করা হয়নি। কারণ হচ্ছে এন্ডিংগুলো মানে প্রপারলি সাজানো ছিল না। মানে ওয়েব সিরিজটা আমি যেভাবে চাইছি, যেভাবে স্টার্টটা হয়েছে, যেভাবে টাকা খরচ করছি বা শ্রমটা ওইখানে দিচ্ছি, ওইভাবে করে এন্ডিংটা পাইনি। তো আমার মনে হলো একটা পর্যায়ে গিয়ে এটা আপলোড দিলে আসলে তেমনটা মানুষ মানে তেমনটা দেখে আহমরি মজা পাবে না, যার কারণে এটা আমি আপলোড করিনি। তো এই ওয়েব সিরিজের পেছনে আমার শেষে যে দৃশ্যগুলো শ্যুট করা হয়নি, সেই শ্যুটগুলো নিয়ে আমি টেনশনে ছিলাম। আমি সাকিব ভাইকে এসে বলি, আমি বলছি ভাই বিশ্বাস করো মনটা খুব খারাপ। তো বলেছে তুই এখন কী করবি, আস্তে আস্তে করবি আর কি কাজগুলো। আমাকে সান্ত্বনা দিচ্ছিল আমার ভাই। আমি বলছি চলো আরেকটা কন্টেন্ট বানাই। তো সাকিব ভাই আমার জিজ্ঞেস করতেছে ডায়লগ কী হবে। আমি বলছি ভাই একটু আগে তো বললাম আজকে আমার মন ভালো নেই, মন যেহেতু ভালো নেই চলো এটাই বানাই। কিন্তু বিলিভ করেন আমার মনে হয় সবচেয়ে লাইফে কম এফোর্ট দিয়ে থাকলে এই কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের আরও কিছু ডায়ালগ আছে, এগুলোর প্রেক্ষাপটটা কীরকম আসলে? কমেডি জিনিসটা আমাদের আশেপাশে আছে। যেমন এলাকায় কিছু মানুষ আছে এমন ফানিভাবে কথাবার্তা বলে, তো এগুলো আমরা ছোটো থেকেই দুজনে ক্যাচ করতাম। সাপোজ বাজারে গেছি, বাজারে দুইটা দোকানদারের মাঝে একটা কনভারসেশন হচ্ছে, ওখানে কিন্তু অনেক ফানি কিছু পাওয়া যায়। তো এগুলো অবজার্ভ করতাম সবসময়। এগুলো থেকে মনে করেন আমরা আমাদের পিক আপ লাইনগুলো বলেন, যেমন একটু আগে উৎস বললো, এই পিক আপ লাইনগুলো ওখান থেকেই ওনাদের কথাবার্তার ওই যে একটা পর্যায়ে গিয়ে দেখি কিছু ফানি এলিমেন্ট ওনাদের থেকে থাকে। তো ওইগুলোই আমরা মানে আমাদের নৈমিত্তিক জীবনে যা হচ্ছে তাই কিন্তু আসলে আমরা যখন কন্টেন্ট আকারে ফানি কন্টেন্ট আকারে যখন প্রকাশ করতেছি, তখন মানুষ এটা কানেক্ট করতে পারতেছে। লোকাল বাসে মনে করেন কন্ডাক্টরের সাথে আপনার সাথে একটু বাকবিতণ্ডা হলো, ওখানে অনেক কিছু ফানি কন্টেন্ট আছে। ভাঙতি টাকা নিয়ে রিক্সাওয়ালার সাথে ওখানে অনেক আছে। তারপরে আপনার এলাকায় মনে করেন একটা কমন ইলেকট্রিশিয়ান থাকে, এই আপনার সার্কিট ব্রেকার নষ্ট হয়েছে ওনাকে ডাকো, তারের একটু প্রবলেম হয়েছে ওনাকে ডাকো, এই যে ইলেকট্রিক মিস্ত্রি হোসেন, এগুলো হয়েছে। আসলে এগুলো সবগুলো আমাদের আশেপাশের মানুষ থেকে নেওয়া। কন্টেন্ট বানাতে গেলে তো এই যে দুজনের মধ্যে একটা সমঝোতা বা বোঝাপড়ার বিষয় আছে। আপনাদের কেমিস্ট্রিটা কিভাবে হয়? কেমিস্ট্রিটা ওই যে আমরা ছোটোবেলা থেকে একসাথে, যে যখন থেকে আমরা আব্বু আম্মু বলা শিখছি, প্রথম তো আমাদের মুখ থেকে বের হয় মা বাবা, দেন কিন্তু আমরা একে অপরকে ডাকা শিখছি। যার কারণে আমি বুঝতে পারি যখন সাকিব ভাই কিছু একটা বলতেছে, সাকিব ভাই বলার পরে আমি বুঝতে পারি আমি এর পরে ডেলিভারিটা যেটা দিব তারপরে সাকিব ভাই কী বলবো আমি বুঝতে পারি। যার কারণে আমাদের মনে হয় লাইফে কখনো আমরা খাতা কলমে কখনো কন্টেন্ট মেক করিনি। আপনি দেন, আপনি আমাকে এখন কন্টেন্ট দেন, আমি ইনস্ট্যান্ট এখনই বানাই ফেলবো ওনার সাথে। আপনারা কন্টেন্ট বানান, কোনোটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, কোনোটা আবার মিশেল। এই দুই রকম বানানোর ফলে আপনাদের যারা দর্শক বা গ্রাহক তারা এগুলো কিভাবে নেয়? প্রথম দিকে যখন আমরা কন্টেন্ট বানানো শুরু করি তখন আমরা চিন্তা করতাম শুধু মানে আমাদের চট্টগ্রামের মানুষকে কেটার করতে পারলেই আমরা সাকসেসফুল। তো পরে দেখতেছি দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মেসেজ আসতেছে। আমরা বাইরের ডিস্ট্রিক্টে গেলে, ভাই চট্টগ্রামের ভাষা আমাদের তো একটু বুঝতে স্বাভাবিক কষ্ট হয়, আপনারা মানে শুদ্ধ ভাষাটা আপনারা যদি ইউজ করেন তাহলে আমরা একটু মজা পাইলাম। তারপরে আরেকটা আমাদের চিটাগনিয়ান মানুষের যেটা শুদ্ধ ভাষার অ্যাকসেন্ট, ওটাও কিন্তু একটু ইন্টারেস্টিং, ওইটাও মনে করেন দেশের সবার কাছে একটু তুলে ধরলাম। ঠিক ওইভাবেই আমরা মানে শিফট করছি মিশেল ভাষাতে। এই যে কন্টেন্ট বানান, নিয়মিত কাজটা করছেন, নিশ্চয়ই দুজনের পরিবারের কিছু প্রতিক্রিয়া আছে। আমরা তো প্রথমে কন্টেন্টগুলো মেক করতাম হচ্ছে মেসেঞ্জার, আপনাকে যেটা প্রথমে বলেছি। তো মেসেঞ্জারে দেওয়ার পরে এই কন্টেন্টটা নিয়ে না আমাদের মা বাবারও মাঝে মাঝে মজা করতো
কিন্তু ওনারা জানতো না সেটা আমরা কেন বলতাম না, আসলে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। তো একটা পর্যায়ে গিয়ে যখন টিভিতে ইয়াতে দেখে তখন অনেক একটু প্রবলেম ফেস করেন যে এইভাবে কেন কথা বলো, ওকে ওকে তো ওর আম্মু বলছে যে আন্টি ফুপি বলছে যে তুই কি ডোম না সামার করি। গালিগালাজ কিন্তু আপনার চেয়ে উনি বেশি করেন, আমার চেয়ে বেশি উনি উনি করেন। করে, এই জন্য উনি তাহলে উত্তরটা দিবে। সাকিব ভাই উত্তর দেখ। মেসেঞ্জারে বন্ধু বান্ধবের গ্রুপে অথবা মনে করেন কোনো বন্ধুকে দিতে অত ফিল্টার তো মেনটেন করতে হয় না। তো ওই কন্টেন্টগুলো যখন আমরা যখন চ্যানেলটা শুরু করছি, ওই কন্টেন্টগুলো যখন আমরা ওই ভয়েস ক্লিপগুলো যখন আমরা কন্টেন্ট হিসেবে দিচ্ছি, তো প্রথমে তো তেমন একটা মাথায় করে নাই। পরে দেখতেছি গিয়ে মানে গালিগালাজের মাত্রাটা বেশি হয়ে গেছে। উৎসর আব্বা আমার মামা আমাকে একদিন বলতেছে, এই দুই ভাই তোমরা একজনকে একজন গালাগালি করো, তোমাদের থেকে একটু হেজিটেশন লাগে না? কন্টেন্ট বানাতে গেলে প্রশিক্ষণের কতটা প্রয়োজন বা গাইডলাইনের কতটা প্রয়োজন? অনেক প্রয়োজন। আমাদের চেয়ে বেশি এটা কে জানবে? আমরা কখনো না গাইডলাইন ছিল আমাদের, না কোনো প্রশিক্ষণ ছিল। ওই যে আমার OnePlus 6T একটা মোবাইল ছিল, ওই মোবাইলে আমরা অডিও করতাম, ওই মোবাইলে এডিট করতাম, ওই মোবাইল থেকে আপলোড দিতাম। অনেক ধরনের প্রবলেমও ফেস করছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে, ওইখানে হেল্প করার কেউ ছিল না। ভাষার ব্যবহারটা মূলত কতটা মার্জিত হওয়া উচিত? আমরা করতেছি এটা একটা ফান কন্টেন্ট। হ্যাঁ, এখন এটা যদি কেউ সিরিয়াসলি নিয়ে নেয় তাহলে ওই জায়গায় তো আমাদের আর কিছু করার থাকতেছে না। মানে ফানটাকে ফান হিসেবে রাখো। আমরা একটা 2 ঘন্টা সিনেমা দেখতেছি না বসে, ওটিটিতে ওয়েব সিরিজ আসতেছে, ওগুলো তো অনেক ধরনের ডার্ক ক্যারেক্টার থাকতেছে, অনেক ধরনের ডার্ক সিন থাকতেছে, গালাগালি থাকতেছে। তো ওগুলো তো আমরা রিয়েল লাইফে ক্যারি করে চলি না। আমি কিন্তু ওনাকে বারবার বলি ভাই গালি দিও না, গালি দিও না। উনি আসলে ন্যাচারালি কীভাবে কেমনে গালি একটা দুইটা আমার দিয়ে দেওয়ার পর ওখানে আমার বিপ সাউন্ড ইউজ করতে হয়, টিট 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 ইউজ করতে হয়। যারা গালি পছন্দ করেন, যারা কমেন্ট করেন যে গালি দেন, তাদের জন্য হ্যাঁ গালি দিচ্ছে। আর যারা পছন্দ করেন তাদেরকে বলছে গালি দিচ্ছে, গালির উপর আপনাদের শুনতে হচ্ছে না, এটা টিট করে মেরে দিচ্ছে, টিট চলে যাচ্ছে। তো 2019-এ কোভিডের টাইমে একটা কন্টেন্ট ছিল যেটা হচ্ছে 2018-তে নাকি 17-তে করা, যেটা ভাইরাল হয় পরে গিয়ে পুরো বাংলাদেশে মানে এরকম একটা কন্টেন্ট ভাইরাল হয়। আমাদেরই কন্টেন্ট, অনেক পুরনো, পুরো বাংলাদেশে প্রথম ভাইরাল হওয়া আমাদের কন্টেন্ট ছিল ওটা। তো ওটা যে মেক করছে সে কিন্তু ওইখানে একটা কুকুর ইউজ করছে, একটা কুকুর, নর্মাল একটা কুকুর ইউজ করার পর আপলোড করছে। দেখলাম মানুষ এটাকে আরও বেশি শুনতেছে। মানে তার মানে কোনো একটা ক্যারেক্টার দিলে মানুষ বেশি শুনবে, যেহেতু কুকুর ক্যাচ করছে। দেন আমি একটা কয়েনের কুকুর ইউজ করি। এই যে আপনারা কন্টেন্ট মেক করেন, এগুলো তৈরি করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? চ্যালেঞ্জ বলতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটার মুখোমুখি শুরুতে হয়েছে, ওগুলো হচ্ছে আপনার মানে ড্রব্যাক আসে কিছু, মানে এগুলো করতেছো চলবে না, মানুষে পছন্দ করবে না, এ ধরনের কিছু সমস্যা শুরু থেকে ফেস করে আসতেছি। এখন যেই আপনার সমস্যাগুলো ফেস হচ্ছে, যেমন আমাদের কন্টেন্ট আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন বিভিন্ন রকমের পেজে কপি করে ওরা ওদের নাম দিয়ে চালাই দিচ্ছে, কোনো ক্রেডিট ছাড়া, কিছু ছাড়া, ফেক কপিরাইট ক্লেম, এগুলো নিয়ে অনেক প্যারা। মানে এগুলো ডিটেলসে বলতে গেলে আরেকটা এপিসোড করতে হবে। বছরের পর বছর কন্টেন্ট বানিয়ে এখন যে পর্যায়ে এসেছেন, কি মনে হচ্ছে মানুষের কতটা আবেদন আপনারা উপলব্ধি করছেন বা কতটা জনপ্রিয়তা আপনারা পাচ্ছেন বলে মনে করছেন এই পর্যায়ে এসে? একটা কিউরিসিটি ছিল, যে কিউরিসিটির কারণে আমাদেরকে, মানে যে কিউরিসিটির কারণে আমাদেরকে আরও বেশি খুঁজতো। চিটেঙ্গে টিভি বা প্র্যাঙ্ক কল, এগুলো সার্চ করে সবচেয়ে বেশি আমাদেরকে খুঁজতো মানুষ, বেশি আরও। তখন মানুষ আরও বেশি কন্টেন্ট দেখতো। কিন্তু যখন আমরা সামনে চলে আসি তখন একটা প্রবলেম ফেস করি, কিউরিসিটিটা একটু কমে আসে। বাট আমাদের কিছু অ্যাক্টিভ অডিয়েন্স আছে যারা স্টিল আমাদেরকে ফলো করতেছেন। কন্টেন্ট তো আপনারা আপলোড করছেন এই অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে। তো ফেসবুক, ইউটিউবে তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, সাইবার সেফটি বা সিকিউরিটির যে বিষয়টা, এটা কতটা মেনটেন করতে হয় বা আপনারা করতে পারছেন? আপলোডটা দেওয়ার ঠিক 2-3 ঘন্টা পর একটা অটোমেটিকলি কোত্থেকে একটা ফেক কপিরাইট ক্লেম চলে আসে। হ্যাঁ, আমার পেজের মনিটাইজেশন, আমার পেজের ভিডিও, আমার পেজের এভরিথিং, অনেকের পেজই গায়েব ডাইরেক্ট। মানে কতগুলো প্রবলেম যে ফেস করতে হয় প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে। তখন আমাদেরকে আসলে ওই টাইমে কিছু এজেন্সি বা কিছু গ্রুপ আছে, ওরাই হেল্পটা আমাদেরকে করে থাকে। ওরা হচ্ছে সাইবার এক্সপার্ট। ইউটিউবে হচ্ছে আপনার একটা ভিডিও কপিরাইট ক্লেম করতে পারবে না, ওটার জন্য আপনি সাথে ডিসপিউট করতে পারবেন বা ইউটিউবে আপনাকে রেসপন্স করবে, ওটার ব্যাপারে আপনি অ্যাকশন নিতে পারবেন। বাট ফেসবুকে অ্যাকশনটা নেওয়া হয় না, কেমন না, ফেসবুক কেমন যেন রোবট টাইপের। এটা কেউ শখে বানায়, কেউ নেশা হিসেবে নেয়, কারো বা এটা পেশা।
মানে আপনারা কি মনে করেন যে এটা কতটা পেশা হিসেবে নেওয়া যায়, মানে আয় রোজগার আসলে কেমন? আপনি সবসময় চিন্তা করবেন কি আমার ভবিষ্যৎটা যেন ভালো হয়, খারাপ কেউ চিন্তা করবে না। তো আমরাও ওই রকম চিন্তায় আগায় গেছিলাম, এখনও আগাচ্ছি। কিন্তু যেটা কথা হচ্ছে অ্যাডভাইস দেওয়ার, যে কাউকে যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, ডিজিটাল ক্রিয়েটার হিসেবে মানে এটাকে পেশা হিসেবে নিতে পারবা কি না, এটা আমি বলবো সম্পূর্ণ তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। কারণ সাপোজ আমি মনে করেন একজনকে অ্যাডভাইস দিলাম, 2 বছর পর সে সাকসেসফুল কোনো কারণে হতে পারলো না, তো সে কোনোদিন যাতে আমাদেরকে ব্লেম না দেয় যে আপনাদের কথা ধরে আমি 2টা বছর নষ্ট করছি, 3টা বছর নষ্ট করছি। তো সব নিজের বিবেক চিন্তাভাবনা করে নিজে আগানোটাই বেটার। একটা কন্টেন্টকে গ্রহণযোগ্য করতে বা এই যে মনিটাইজেশন কিংবা এটাকে এই যে আয়ের পথের দিকে নিয়ে যেতে মানে কি ধরনের বিষয়গুলো বিবেচনা রাখা উচিত? আসলে এখানে অনেক সময় সফলতা খুঁজে পাওয়া যায় না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি আমরা কিছুই না ওদের সামনে, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যারা উঠে আসতে পারে নাই। সো আমি বলবো পাশাপাশি নিজের বিজনেস বা নিজের জব, নিজের কেরিয়ার ওটা গুছাক। অ্যান্ড কন্টেন্টটা এমন না যে রাতে দিনে পড়ে থাকবো, কন্টেন্ট করলে আমি অন্য কিছু করতে পারবো না। কন্টেন্ট করলেও কিন্তু কন্টেন্টের পাশাপাশি বিজনেস, পড়ালেখা সব ঠিকভাবে করা যায়। আমি সারাদিনে আমি রেগুলার একটা করে কন্টেন্ট দিব, তাহলে ঠিক আছে আমি রাতে 9টা 10টার দিকে ভিডিও এডিট করব, সকালের দিকে শ্যুট করব, তার আশেপাশে তো আমার একটা টাইম চলে আসছে। ওই টাইমটাতে আমি বিজনেসের দিকে মন দিব বা জবের দিকে বা পড়ালেখার দিকে মন দিব। পাবলিকের জন্য ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা ইনস্ট্যান্ট একটা কন্টেন্ট কি উপহার দিতে পারি? তবে আমার বয়সে বড়, তোমাকে আমি সম্মান করি, কিন্তু আজকে ভাই আমি একটু সম্মান বেশি, আমি ফাটুলে বসছি কারণ আমি ছেলের বাপ, তো তুমি তো মেয়ের বাপ, ছেলের বাপের সম্মান বেশি। তো মেয়ের বাপ বলে কায় ফুসে গিয়ে নেই আয়ো ট্যাং তুলি বই আচ্ছা দুজন ট্যাং না ট্যাং নামাইতি নামা। আচ্ছা কি হবি তাতে, তুই কথা বেশি হস ভাইয়ে। আমার টুপিটা জানো, আমি কত বড় স্ট্যাটাস আলার ছেলে, আমি কিন্তু এত বড় স্ট্যাটাস ছেলে না তুই বেড়া, এখন ফুয়া বিয়ে ধর। আমার এক একটা স্ট্যাটাস এত বড় বড় লেখা, জানি আমার অনেক স্ট্যাটাস ভাই। এর মধ্যে বানান ভুলটা ভাই, এগুলো তো ফেসবুকের দোষ। আচ্ছা আচ্ছা আমি ঠিকভাবে লিখি। আচ্ছা ভাই এখন কত দেখো, আমার ছেলে একটু দেখি ইঞ্জিনিয়ার, এবার তো জানি ওর নাম করা বাজি, অনেক কষ্ট করি আমি, অনেক কষ্ট করে পড়ালেখা করেছি তোকে জানি তো বাবা, তোর ফুয়া ইঞ্জিনিয়ার। আর এখন কটক চুড়ে শোনো, এবার তো কুরবান নিয়ে গেছে গা, কুরবান গেছে গা, ঈদ গেছে গা, তুমি সামনের কুরবান নিয়ে একটা গরু দিবে আমাকে। কি হলি দি? একটা গরু দিবে, গরু দিবে, 60 ফুট ফার্নিচার দিবে, বুঝছো, আর কিছু টাকা পয়সা দিয়ে দিবে, আর কিছু তরকারি, ছেলে ইঞ্জিনিয়ারটা তো আর কিছু তরকারি দিম না, এগুলো তরকারি চলের বস্তা, শীতকালে আর কি কমলা বিয়ের হাতে হইতে চুস না ফুয়া ফুয়া আদা মাইয়া কিনা বেসা হইতে এক মাইয়া বেচতাম বুঝছি না রে। রোগস্ত জিন্দিগিত ন হস এসা আতুন গোড়া সিটাং কিনিবার হারাম আছে, তুই তো জানোস। এটা তো আমার কাছে আছে, আমার থেকে হারাম কম নাকি ভাই? তো হারাম কমাইলে ফয়রের মতো এই জিনিস কাটুর ফেরাক কন্নার মারছিনো, ফেরাক কন্নার মার কি দে, ফেরাক কন্নার মার্ডার আমি কিনতেছি তো ভাই। কিন্না তো এত বড় যা জায়গা কিনে তেলে তুই গরু কাটুর মিয়া, তুই ফার্নিচার কাটুর ফয়রের মতো। এটা নীতি, সিটাঙ্গের নীতি। সিটাঙ্গের নীতি বলতে কিছু নাই, ঐতিহ্য বলতে কিছু নাই। ঐতিহ্য বলি কালা যেরকম ঐতিহ্য, এটা ঐতিহ্য। এগিন কোনো ঐতিহ্য নাই, এগিন মানছে তো তোলা বানাইস দে বাদি কিচ্ছু দিতাম না। এটা তুই যা, মাইয়া বিয়ে করানোর দরকার নাই, তোর হওয়া বিয়ে করানোর দরকার নাই, যা। নীতি হয়তো নীতি মিতি কিছু নাই, যা বেড়া। তুই আচ্ছা ভাই ওনো, আমার থেকে ব্যবসা আছে, আমার থেকে হেরাম আছে, বুঝছো, অনেক কষ্ট করে মাইয়াটা ফালছো, মাইয়াটা বড় করছো, মাইয়াটা দিচ্ছ, এটা অনেক দাও, হ্যান্ড ঠিক করো। কিছু দিতাম না কিন্তু মাইয়া দিম দে। বিয়ে ডান না এটা বলো? হ্যাঁ ডান, যা বিয়ে ডান, ঠিক আছে। পরে দিও 2000 আবার হাতে পয়সা দিতে না, টাকা না দিতাম না, আমি খাওয়াবো, যাও। ঠিক আছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলাপ করছিলাম কন্টেন্ট ক্রিয়েটর উৎস এবং সাকিবের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।